বাসায় বসে ফোন টিপছি, ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসলো, একটা এমার্জেন্সি রোগী আছে, তাড়াতাড়ি যেতে হবে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এটি আমার জীবন, 1 মিনিট শান্তিতে বসতে পারি না। আমি ডাক্তার রাজ, সার্জারি বিশেষজ্ঞ, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা অবসরপ্রাপ্ত ডাক্তার। হাসপাতালে পৌঁছে ইউনিফর্ম পরে অপারেশন থিয়েটারে ঢুকলাম। একটা মেয়ের ডান হাতে গুলি লেগেছে, মিষ্টি মুখটা মলিন হয়ে গেছে, দেখতে অনেকটা পরীর মতো। অনেক বড় বড় অপারেশন করেছে, কিন্তু এই মেয়েটার অপারেশন করতে মায়া লাগছে। যদি হাত কেটে ফেলতে হয়। হাতে অনেক ভয়ঙ্কর ক্ষত, মনে হাজারো চিন্তা নিয়ে অপারেশন শুরু করলাম। আলহামদুলিল্লাহ, প্রায় 2 ঘন্টা পর আমি সফল হলাম। মেয়েটার হাত কেটে ফেলতে হয়, কিন্তু 2-3 মাস হাত নাড়াতে পারবে না। অপারেশনের এই সফলতার ফলে হাসপাতালের পক্ষ থেকে আমাকে অনেক শুভেচ্ছা জানালো, কিন্তু মেয়েটার পরিবারের কাউকে দেখলাম না এখানে। এ কেমন পরিবার? অনেক কৌতূহল নিয়ে ফাইলটা হাতে নিলাম। মেয়েটার নাম নিশি। ওকে ওর ম্যানেজার এখানে ভর্তি করেছে। আমি নিশ্চুপ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কত মায়া জড়িয়ে আছে এই মুখে। তারপর বাড়িতে ফিরে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে মাকে বললাম, আম্মু খাবার দাও, খুব খিদে লাগছে। নিজের বউকে গিয়ে বলো খাবার দিতে। আমার তো বউ নাই। কতবার বলেছি একটা বিয়ে কর, আমি মরে গেলে তখন বউ নিয়ে থাইকো। আম্মু এখন আমি রাগ করব কিন্তু। আচ্ছা যাও, 2 মাস পর থেকে মেয়ে দেখা শুরু করবা। হইছে, আর তোমাকে বিয়ে করতে হবে না, খেতে আসো। খাবার খেয়ে রুমে এসে রেস্ট নিচ্ছে রাজ। বারবার মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। এরকম কেন হচ্ছে তার সাথে? বিকেলের দিকে আবার হসপিটালে গেল রাজ। মেয়েটার জ্ঞান ফিরেছে। হ্যালো ম্যাম, কি অবস্থা আপনার? কোনো অসুবিধা হচ্ছে না তো? না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আপনি কি তাহলে সেই মহান ডাক্তার যে আমার হাত কাটা থেকে রক্ষা করেছেন? জি জি, এরকম কেন বলছেন? এটা আমার দায়িত্ব। আচ্ছা ডক্টর, আমি হাত কেন নাড়াতে পারছি না? এটা 2-3 সপ্তাহ নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে, তবে পরে ঠিক হয়ে যাবে। এই 2-3 সপ্তাহ কোনো ডক্টরের সাথে থাকবে। তাইলে তো তোমার সাথে থাকবো জান। আমি তো তোমাকে দেখেই ক্রাশ খাইছি। কি হলো, কিছু বলছে না যে? আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা একটাবার ইউজ করতে পারি? আসলে আমার ফোনটা হারিয়ে গেছে। জি অবশ্যই, এই নিন। ফোনটা হাতে নিল নিশি। ওয়ালপেপারে কালো পাঞ্জাবি পরা একটা পিক। অসম্ভব সুন্দর লাগছে তাকে। কিন্তু সে এরকম করছে কেন? এই 4 বছরে কোনো ছেলেকে সহ্য করতে পারে নাই। যেই উল্টাপাল্টা করেছে, লাশ হয়ে ফিরেছে। কল করলো রবিনের কাছে। রবিন তার পার্সোনাল ম্যানেজার। রবিন, তুই কই? জি ম্যাডাম, আপনার অবস্থা কেমন? আমি জিজ্ঞেস করছি তুই কই। আসলে ম্যাডাম, আমি সাকিবের লোকদের ফলো করতেছি। ওরা আপনার উপর গুলি চালিয়েছে। তোর ওদের ফলো করতে হবে না, আমি জানি আমাকে কে গুলি করেছে। তুই 10 মিনিটের মধ্যে এখানে আয়, এসে আমাকে নিয়ে যা। ওকে ম্যাম, আমি আসতেছি। ফোন শেষ করে ফোনটা ডাক্তারের দিকে এগিয়ে দিল। নিশি কেমন করে যেন তাকিয়ে আছে। ডাক্তার তো নয়, যেন কোনো ফিল্মের হিরো। হাইট 6 ফুটের কম হবে না। ঘন কালো চুলগুলো কপালে এসে পড়েছে, আর সাদা শার্টে অসম্ভব সুন্দর লাগছে তাকে। ফোন হাতে নিয়ে ডাক্তার প্রশ্ন করলো, আচ্ছা মিস নিশি, আপনার হাতে গুলি লাগলো কি করে? সময় হলে সব জানতে পারবেন। মানে ঠিক বুঝলাম না। আমার এখন একটু রেস্ট নিতে মন চাচ্ছে, এসব নিয়ে পরে কথা বলবো। ওকে, আপনি রেস্ট নেন। আজ তাহলে আসি। হুম, আবারও থ্যাঙ্কস ডক্টর। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমি ডাক্তার রাজ। একটা মুচকি হাসি দিয়ে রাজ বলে চলে গেল। রাজের হাসিটা অসম্ভব সুন্দর। আমি নিশি, আন্ডারওয়ার্ল্ড কুইন। আমি এরকম কখনোই ছিলাম না। বাবা মা ছোটবেলায় মারা যায় আমাদের 2 বোনকে রেখে। আমার ছোট বোন মিমি। কলেজে যাওয়ার সময় সাকিব নামের ওই কুলাঙ্গারটা তার দলবল নিয়ে আমার বোনকে ডিস্টার্ব করতো। বোন বারবার এসে আমাকে বলতো, কিন্তু আমি কি করতে পারি? পুলিশকে কমপ্লেন করতে গিয়েছিলাম, বুঝতে পারলাম পুলিশ সব ওর টাকায় কিনে রাখা। হঠাৎ করে একদিন আমার ফুটফুটে বোনের লাশ বাড়ির উঠানে বস্তাবন্দি করে ফেলে গিয়েছিল ওরা। ওরা ধর্ষণ করে মেরে ফেলেছিল আমার ছোট্ট বোনটাকে। সেই থেকে কোনো পুরুষকে আমি সহ্য করতে পারি না। বাবার রেখে যাওয়া বিশাল সম্পত্তি থেকে গড়ে তুললাম আমার গ্যাং। এখন আমার নাম শুনলে আন্ডারওয়ার্ল্ড কাঁপতে শুরু করে। সকালে হাঁটতে বেরিয়েছিলাম, হঠাৎ করে হাতে গুলি লাগলো। অবশ্য যে গুলি করেছে তাকেও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। সঙ্গে সঙ্গে কোমরের সাথে লাগানো গানটা দিয়ে ওর পায়ে গুলি করি। মরার সময় সব সত্যি বলে দিয়েছে। এখন একটাই লক্ষ্য, সাকিব নামের ওই কুলাঙ্গারটাকে পৃথিবী থেকে তুলে দিয়ে গরিব অসহায় মানুষকে তাদের পাওনা ফিরিয়ে দেয়া। কত অসহায় মানুষের ঘরবাড়ির সম্পত্তি দখল করেছে তার হিসাব নেই। প্রায় 2 ঘন্টা পর রবিন আসলো নিশিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হাসপাতাল থেকে কিছুতেই যেতে দিবে না এই অবস্থায়। তারা রাজকে কল করে ঘটনা জানায়। রাজ রাস্তায় ছিল, তাই হাসপাতালে আসলো। এই যে মিস, সকালে অপারেশন শেষ হলো,
এখন আপনি কি করে যাবেন? আমি ফিট আছি ডক্টর, কোনো সমস্যা হবে না। না, আপনাকে আরও কমপক্ষে 2 দিন এখানে থাকতে হবে। আপনি কেন বুঝতে পারছেন না আমি এখানে সেভ না? যারা আমাকে গুলি করেছে তারা এখানেও আসতে পারে। তাহলে তো বিষয়টা চিন্তার। আপনার সাথে একজন নার্সকে নিয়ে যান, তার কথা মতো চলবেন, বেশি নাড়াচাড়া করবেন না। এত কিছু হলে আপনিই চলে আসুন। কিছু বললেন মনে হলো? না কিছু না, বললাম সব কিছু মেনে চলবো। এরপর রবিন নিশিকে নিয়ে বাসায় চলে আসলো। নিশি বাসায় আসার পর থেকে ডক্টরের কথা শুধু মনে পড়ছে। কি মায়াবী তার সেই মুখটা, বারবার চোখের সামনে ভাসছে। এমন ডাক্তারের রোগী হতে বারবার ইচ্ছে করে। ওইদিকে সাকিব নিজের গ্যাং নিয়ে চিন্তায় পড়ে গেছে যখন শুনেছে নিশির হাত ঠিক হয়ে গেছে। এখন ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে নিশি নিজের সব লোকদেরকে পরের দিন ডাকলো। সবাই সকাল সকাল এসে হাজির। নিশি নিচে নামলো। দেখো, আমরা মানুষ খুন করি আর যাই করি, সব মানুষের ভালোর জন্য সমাজ থেকে কিছু নরাদমকে ছাঁটাই করে সমাজকে সুন্দর করার চেষ্টা করি। আজ থেকে তোমাদের আরো বড় দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব ম্যাম? আমাদের এলাকার যে এমপি তার সাথে মিলিত হয়েছে সাকিব ও তার গ্যাং, আর স্থানীয় প্রশাসন তো প্রথম থেকেই তাদের হাতে। ক্ষমতার অপব্যবহার করে তারা এলাকার কৃষি জমিতে একটি মিল খোলার প্ল্যান করেছে। এমনিতেই শহর অঞ্চলে মাঠঘাটের সংখ্যা কম, এখন এই মাঠটাও চলে গেলে গরিব কৃষকরা না খেয়ে মরবে। এখন আমাদেরকে কঠিন হতে হবে। আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী, একদিকে সাকিব ও তার ছেলেরা, অপরদিকে এলাকার এমপি। আমাদেরকে এখন বুদ্ধি দিয়ে কাজ এগোতে হবে। আপনি শুধু বলুন কি করতে হবে, আমরা আজই সব ব্যবস্থা করছি। কিছুই করা লাগবে না। রবিন, তুই এক কাজ কর, 2 থেকে 3 জন ইনফর্মারকে ওদের ওখানে পাঠিয়ে দে, বাকিটা আমি পরে বলছি। আপনি যেমন বলবেন তেমনটাই হবে। আমি এক্ষুনি সবচেয়ে বিশ্বস্তদের পাঠিয়ে দিচ্ছি। হুম। সবাই চলে যাওয়ার পর নিশি চলে যায় রুমে। তবে সেটা তার নিজের রুম নয়, তার বোনের রুম। রুমে ঢুকতেই ছোট্ট বোনটার ছবি দেয়ালে জলমল করতে থাকে। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। হাজারো দুষ্টুমি, রাগ, অভিমানের কথা একে একে মনে হতে থাকে হারিয়ে ফেলা সেই দিনগুলোর কথা। বর্তমানে নিশির কথার কত মূল্য। কয়েকশো ছেলে তার কথায় উঠে বসে। এসব ভেবে তাচ্ছিল্যের একটা হাসি মুখে ফুটে ওঠে। এই হাসিটার পেছনে জীবনের কত ভয়ঙ্কর মুহূর্ত লুকিয়ে আছে তার হিসেব হয়তো খুঁজে পাওয়া সম্ভব নয়। জীবনটা অনেকটা জোড়া পাতার মতো হয়ে গেছে। জোড়া পাতার বুকের কথা কে জানতে চায়? গাছের নিচে পড়ে থেকে নষ্ট হয়ে যায়। মনের কথা মনেই থাকে। কষ্ট হয় খুব, চোখের জল অজুরে জোরে, তবুও চুপ থাকতে হয়। বাইরের শক্ত আবরণ ধরে রাখে। উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আওয়াজ হয়। উপরের আবরণ শক্ত না হলে কেউ হয়তো খেয়ালই করতো না যে পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। নিশি বাবা মায়ের ছবির উপর হাত বুলাতে থাকে। আমি পারলাম না আম্মু আপু, তোমাদের রেখে যাওয়া আমানত আমি রক্ষা করতে পারলাম না। তোমরা কেন চলে গেলে এই পিশাচ পৃথিবীতে আমাকে রেখে? যাওয়ার সময় আমাদের নিয়ে গেলে তো এই দিনগুলো দেখতে হতো না। চোখের সামনে আমি আর কত দেখবো এসব? আমার কি কষ্ট হয় না? ছোটবেলায় তোমাদেরকে হারালাম, চোখের সামনে বিক্ষিপ্ত বোনকে দেখলাম, আর কত দেখবো? কত কত কত। তবে তোমাদের ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, পৃথিবীর কোনো শক্তি ওই নরপিশাচকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, কেউ না। নিশি কিছুক্ষণ ওই রুমে থেকে নিজের রুমে চলে আসে। পুরো বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত সে রাখে না। একাকিত্ব এখন তার একমাত্র সঙ্গী। নার্স একটু পর আসলো কিছু খাবার নিয়ে। খাবার ঔষধ দিয়ে আবার সে চলে গেল। নিশি রুমে বসে প্ল্যান সাজাতে লাগলো কী করে কি করা যায়। ওদিকে সাকিব রাজের বাড়িতে আসে। রাজের একমাত্র মামা রফিক চৌধুরীর বড় ছেলে সাকিব। ছোট একটা বোন আছে, নাম তমা। তার এসব অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সবার অজানা। ফুপি, কেমন আছো? খুব ভালো বাবা, তুমি কেমন আছো? আমি খুব ভালো। রাজ কোথায়? উপরে রেডি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। ওনার কথা বাদ দে, সারাদিন হাসপাতাল বাড়ি, আর কোনো কাজ নেই। এদিকে আমি যে একা একা কাজ করে মরছি সে খেয়াল কি কারো আছে? বাপ ছেলে সারাদিন ব্যস্ত। রাজ সিঁড়ি দিয়ে নামছিল, বুঝতে পারলো তাকে শুনিয়েই কথাগুলো বলছিল। আম্মু, তুমি কি এসব বাদ দিবে না? যে আসলো সেই এক কাহিনী শুরু করলে। ফুপি, ভুল কি বললো? তোর এখন উচিত একটা বিয়ে করা। আসছেন আমার বিশেষজ্ঞ, তাহলে তুই বিয়ে করিস না কেন? আমি করব, আগে তুই করে নে। হ্যাঁ, আমার তো টার্গেট আছে। টার্গেট আছে মানে? না, এমনি পছন্দ হলে বিয়ে করব। আচ্ছা চল, একসাথে খেয়ে তারপর বের হব। ঠিক আছে। রহস্যময় হাসি হেসে কথাটা বলল সাকিব। নিশি শুয়ে শুয়ে ডাক্তারের কথা ভাবছে।
কি অদ্ভুত তার চাহনি, হারিয়ে যেতে ইচ্ছে করে গভীর সে দু চোখে। এসব ভাবছে আর মুচকি মুচকি হাসছে। ওদিকে রাজ রুগীর ভিড়ে ভুলেই গেছে নিশির কথা। পরের দিন নিশি আবার চেক আপ করাতে যায়। হসপিটালের গেটে ঢুকতেই দেখে সাকিব বেরিয়ে যাচ্ছে। নিশি অবাক হলো হাসপাতালে দেখে। এখানে কি ওর? রবিন, আমি যা দেখলাম তুইও কি তাই দেখলি? ম্যাম আমি খোঁজ নিচ্ছি, এখানে ওর কি? ওকে, খোঁজ নিয়ে তাড়াতাড়ি জানা। নিশি ভেতরে ঢুকে অনেকক্ষণ ধরে বসে আছে। সিরিয়ালই শেষ হচ্ছে না। শেষমেশ তার সিরিয়াল আসলো। ভেতরে ঢুকে দেখলো রাজ নিচের দিকে তাকিয়ে কিছু লিখতে ব্যস্ত। উপরে তাকাতেই রাজ অবাক হলো সেই রূপসীকে দেখে। আসুন মিস নিশি, আপনার হাতের অবস্থা এখন কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। এরপরেও দেখাতে চলে আসলাম। খুব ভালো করেছেন, এখানে বসুন। নিশি বসে পড়ে। রাজ অনেক যত্ন করে ব্যান্ডেজটা খুলে ড্রেসিং করে আবার নতুন ব্যান্ডেজ দিয়ে দেয়। নিশি চুপচাপ বসে শুধু দেখছিল লোকটার ব্যবহার। পার্সোনালিটি মুগ্ধ করেছে তাকে। যখন ব্যান্ডেজ করছিল তার গরম নিঃশ্বাস মুখে এসে পড়ছিল। অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল নিশির। নিশি বাড়িতে চলে আসে, কিন্তু কিছুতেই ওই ডাক্তারকে বলতে পারছে না। তার মানে কি সে ডাক্তারের প্রেমে পড়ে গেছে? ইসরে, আমি কি ওই ডক্টরের প্রেমে পড়ে গেলাম নাকি? দূর, কি সব ভাবছি। এসব ভেবে নিশি রবিনকে কল করে। রবিনকে নিয়ে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। সন্ধ্যা নামবে একটু পর। আজ শুক্রবার। এই দিনটা নিশির কাছে একটু স্পেশাল, কারণ নিশি এই দিনটা রাস্তার পাশের অসহায় মানুষদের সাথে কাটায়। এটা সেই ক্লাস 8 থেকে। এদের সাথে থাকলে নিজেকে একটু হালকা মনে করে নিশি। সারাদিনের ব্যস্ততার ভিড়ে একটু শান্তি খুঁজে পায় সে। প্রতি শহরের অলিগলি রাস্তায় কয়েক হাজার মানুষ, কয়েকটা পাগলা জিমায়। তাদের পাগল হওয়ার পিছনে কোনো এক মায়াবতীর, কোনো এক স্বার্থপরতার গল্প রয়েছে। নিশি কিছু খাবার নিয়ে চলে যায় এক এক সপ্তাহে এক এক গলিতে। রাত 8টার দিকে হসপিটালের সব কাজ শেষ করে বাসায় ফিরছিল রাজ। রাস্তার পাশে নিশিকে দেখে গাড়ি থামায়। আরে আপনি মিস নিশি না? ডক্টর, এই সময় এখানে কি করেন, তাও খাবার দাবার নিয়ে? এগুলো আমার ভাই বোনদের দিতে এসেছি। কোথায় তারা? রাস্তার পাশের প্রতিটা ছেলে মেয়ে আমার ভাই বোন, প্রতিটা মহিলা আমার আম্মু, প্রতিটা মানুষ আমার বাবা। তাদেরকে আমি এগুলো দিতে এসেছি। প্রতি শুক্রবার আমি তাদের জন্য কিছু নিয়ে আসার চেষ্টা করি। ওয়াও, খুব সুন্দর চিন্তাধারা। তবে আমার একটা আবদারও আছে। আপনার আবার কি আবদার? আমি আপনার সাথে হেল্প করতে চাই। ওকে, সমস্যা নেই। তবে আপনি মনে হয় টায়ার্ড। আজকে চলে যান, পরের সপ্তাহে হবে। আমি মোটেও টায়ার্ড নই, আপনাকে হেল্প করার একটা সুযোগ দিন। রাজ, নিশি আর রবিন মিলে সবাইকে খাবার বিতরণ করে। নিশি আর অবাক হয় লোকটার এরকম বিহেভিয়ারে। রাতে খাওয়া দাওয়া করে নিশি বাড়িতে চলে আসে। বাসায় শুয়ে আছে। ঘুম আসছিল না কিছুতেই। বারবার ডক্টরের মুখটা সামনে ভেসে উঠছিল। ডক্টর, কি জাদু করলে আমায় বলো তো? এক মুহূর্ত তোমাকে ছাড়া ভাবতে পারছি না। পরের দিন সকালে রবিন তাড়াহুড়া করে নিশির বাসায় আসে। নিশি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। কি হয়েছে রবিন, এত তাড়াহুড়ো করছিস কেন? ম্যাম সর্বনাশ হয়ে গেছে। সাকিবের ছেলেরা কৃষকদের বস্তিতে ঢুকে বস্তি খালি করতে বলছে। যতগুলো আছে সবগুলোর হাড়গোড় ভেঙে দিয়ে হাসপাতালে অ্যাডমিট করে দিয়ে আসিস। ওকে ম্যাডাম, আমি এখনই লোক নিয়ে যাচ্ছি। অনেক বেড়ে গেছিস তুই সাকিব। সময় হয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করার। তৈরি হয়ে নে, আমি আসছি। আর আমি যখন আসবো তখন চোখ তুলে তাকাতে পারবি না। নিশি কিছুক্ষণ টিভি দেখে রুমে চলে যায়। বিকালে ডক্টরের চেম্বারে যায়। আরে মিস নিশি যে, বসুন। ডক্টর, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আপনাকে আমার ভালো লেগেছে। আপনি কি আমাকে বিয়ে করবেন? কি সব পাগলের মতো কথা বলছেন? রাজি কিনা বলুন। অসম্ভব, আমি কেন আপনাকে বিয়ে করব? এই রবিন, ভেতরে আয়। রবিন ভিতরে এসেই রাজের মুখের সামনে ক্লোরোফর্ম মাখানো একটা রুমাল ধরে। রাজ অজ্ঞান হয়ে ডলে পড়ে। রবিন রাজকে নিয়ে গাড়িতে বসায়। কারো সাহস নেই সামনে আসার, কারণ রবিন গান বের করে রেখেছে। ডক্টর, আমি অনেক আগে থেকেই চেয়ে পাওয়ার অভ্যাস ছেড়ে দিয়েছি। এখন যা পাই সব জোর করে। তোমাকে আমি জোর করেই আমার করে নিব। নিশি একটা রহস্যময় হাসি দিয়ে কাকে যেন ফোন করে গাড়িতে উঠে যায়। বাসায় নিয়ে রবিনকে বলে বিয়ের ব্যবস্থা করতে। রবিন বিয়ের সকল ব্যবস্থা করে। রাজ আস্তে আস্তে চোখ খুলে নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করে। সাজানো রুমটাতে হঠাৎ কারো ছবি টাঙানো দেখে অবাক হয়। আর কেউ নয়, এটা মিস নিশি। কিন্তু রাজ নিশির রুমে কি করে? তখন আস্তে আস্তে পূর্বের ঘটনাগুলো মনে পড়তে থাকে। তখনই কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রাজের মাথা তখন কাজ করছিল না। এসব কি মিস নিশি?
আমাকে এভাবে তুলে আনার কারণ? আপনাকে বিয়ে করে সংসার করব। হোয়াট? পাগল হয়ে গেছেন? আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? করবেন ডক্টর, করবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলেই নিশি বেরিয়ে গেল। রাজ কথার আগামাতা কিছুই বুঝতে পারছে না, মাথাটা এখনও ঘুরছে। দরজা ধাক্কা দিল, কিন্তু দরজা বাইরের দিক থেকে লাগানো। রাজ আবার গিয়ে সোফায় বসে পড়ল। একটু পর নিশির অ্যাসিস্ট্যান্ট রবিন আসলো, হাতে কয়েকটা ব্যাগ নিয়ে। নেন স্যার, এগুলো পরে নেন। কি এগুলো? এখানে পাঞ্জাবি আর বরের যা যা লাগে সব আছে। কিসব পাগলামি করছেন? আমি কেন এসব পরবো? ঠিক আছে, পড়া লাগবে না, এভাবেই চলুন। বলেই রবিন রাজকে টান দিয়ে নিয়ে গেল নিচে। গিয়ে দেখলো অনেক লোক সবাই একজোট হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। মধ্যবয়সী একজন লোক বসে আছে সোফায়, পাশে নিশি বসে আছে। রাজকে নিয়ে পাশে বসানো হলো। কি হচ্ছে এসব? আমাকে কি কেউ বলবে? আপনার সাথে আমার বিয়ে হচ্ছে ডক্টর। পাগলামের একটা সীমা থাকা দরকার। আপনি লিমিট ক্রস করছেন। রাজ উঠে যেতে চাইলে নিশি তার ফোনটা হাতে নিয়ে একটা ভিডিও দেখায়। ভিডিওতে রাজের বাড়ির সামনে বন্দুক হাতে কয়েকজন লোক বসে আছে। ভেতরে তো আপনার আব্বু আম্মু থাকেন, তাই না? আপনি কি করতে চাইছেন? আপনি যা ভাবতেছেন তাই হবে। দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, সারা জীবনের একটা ব্যাপার। আপনি বললেন আর বিয়ে হয়ে গেল, এটা হতে পারে না। আমারও ফ্যামিলি আছে, তাদের পছন্দ আছে। আমি তাদেরকে রেখে কিভাবে বিয়ে করব? অত কিছু বুঝি না, আমার আপনাকে পছন্দ হয়েছে, আপনাকেই বিয়ে করব। পছন্দ হয়েছে ভালো কথা। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি, তারা দেখুক, তারপর তো বিয়ে ভাবে হুট করে বিয়ে করা তো সম্ভব নয়। বিয়ে কি তোমার ফ্যামিলি করবে নাকি? আর তোমার ফ্যামিলি বলতে তো শুধু আব্বু আর আম্মু। আর আপনার আম্মু তো আপনাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের আমাকে নিশ্চয়ই পছন্দ হবে। আপনি এত কিছু কিভাবে জানলেন? অবাক কাণ্ড, আপনাকে বিয়ে করব, আপনার ব্যাপারে কি একটু ইনফরমেশন নিব না? আচ্ছা, খুব ভালো করেছেন। এখন আমি আসি, আর আমার আব্বু আম্মুকে আপনার কথা বলবো। তারা রাজি থাকলে বিয়ে হবে। আর হাসপাতালে অনেক লোক অপেক্ষা করছে। রাজের কথায় সবাই হাসতে শুরু করলো। নিশির দমকে সবাই চুপ হয়ে যায়। নিশি রাজের কানের কাছে মুখ নিয়ে বলল, ডক্টর, চালাকি করার চেষ্টা করবেন না। আমি যখন বলেছি এখন বিয়ে হবে, তার মানে হবে। এক্সট্রা কথা বললে সোজা উপরে পাঠিয়ে দেব। আপনাকে না, আপনার বাবা মাকে। নিশির কথায় রাজের গলা শুকিয়ে যায়। পৃথিবীতে বাবা মা ছাড়া তার আর কেউ নেই। রাজ আতঙ্কিত হয়ে পড়ে। কি ডক্টর, এত কি ভাবছেন? কল দেব? এই না, আমি রাজি। এই তো গুড বয়। কাজী সাহেব, শুরু করেন। কাজে বিয়ে পড়ানো শুরু করেন। নিশি সাইন করে রাজের দিকে এগিয়ে দেয়। রাজ কিছুক্ষণ থেমে নিশির দিকে তাকায়। নিশি হাতের ইশারায় ফোনের দিকে তাকায়। রাজ তাড়াতাড়ি করে সাইন করে দেয়। নিশি শয়তানি একটা হাসি দিয়ে রুমে চলে যায়। ওদিকে রাজ ড্রয়িং রুমে চুপ করে বসে রইল। কি হলো এটা তার সাথে? ওদিকে নিশি উপরে গিয়ে মুখ টিপে হাসছে। ডক্টর আজ থেকে তার হয়ে গেল। ইসরে, আজ যদি হাতটা ভালো থাকতো। নিশি নিচে যায়। রাজ এখনো বসে আছে সোফায়। নিশি গিয়ে পাশে বসলো। ডক্টর, খাবেন না? প্লিজ আপনার পায়ে ধরি, আমাকে একটু শান্তি দিন। এখনো বিয়ের 1 ঘন্টা পার হলো না, এতেই অতিষ্ঠ? এখনো তো সারা জীবন পড়ে রইলো। আচ্ছা, কেন এমনটা করলেন? এসব পরে হবে, এখন অনেক ক্ষুধা লাগছে, খেতে চলেন। আমি খাবো না, আপনি খেয়ে নিন। আপনি আসলেই একটা খাটাস। আমি কত চাই ভালো হয়ে থাকতে, ভালো ব্যবহার করতে, কিন্তু আপনি সেটা ডিজার্ভ করেন না। এখন উঠবেন নাকি রবিনকে কল করব? রাজ চিন্তিত দৃষ্টিতে দাঁড়িয়ে যায়। নিশি ডেবিল হাসি দিয়ে খাবার টেবিলে যায়। রাজ গিয়ে খাবার নিয়ে নাড়াচাড়া করতে থাকে। কিছুই খেতে ইচ্ছে করছে না। বাবা মাকে দেখতে মন চাচ্ছে। কি ডক্টর, খাচ্ছেন না যে? কই, খাচ্ছি তো। কই খাচ্ছেন দেখি, হা করেন। বলেই নিশি রাজের মুখের সামনে খাবার ধরল। রাজ মুখ ফিরিয়ে নিল। তখনই নিশি ফোনের দিকে ইশারা করলো। রাজ বিরক্তি ভরা দৃষ্টি নিয়ে খেতে শুরু করলো। আর নিশি মুচকি মুচকি হাসছে। রাতে রাজ নিশির রুমের সামনে গেল। রুমে নেই। পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসছিল। রাজ পাশের রুমে গিয়ে দেখলো নিশি একটা ছবি ধরে অনেক কান্না করছে। রাজকে দেখে কান্না থামিয়ে দিল নিশি। কি ডক্টর, কোনো দরকার? আপনি কান্না করছিলেন কেন? এমনি ভালো লাগছিল না, তাই কান্না করছি। ও, আসলে আমি আসছিলাম, আমার ফোনটা যদি একটু দিতেন, বাড়িতে কল করতাম। আব্বু আম্মু অনেক চিন্তা করবে। লাগবে না, আমি বলে দিয়েছি আপনার আব্বু আম্মুকে। কি বলছেন? আর কিভাবে বলছেন? আমার একটা লোককে আপনার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছি। ও গিয়ে আপনার আব্বু আম্মুকে বলেছে আপনি 1 মাসের জন্য মেডিকেল ক্যাম্পে গেছেন। রাজ কিছুটা অদ্ভুত দৃষ্টি নিয়ে বলল,
আর কিছু থাকুক আর না থাকুক, শয়তানি বুদ্ধিগুলো মাথা ভর্তি আছে। দেখতে হবে না বউটা কার? বলেই নিশি রাজকে চোখ টিপ মারল। রাজ বিরক্তি ভরা দৃষ্টি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাজ গিয়ে ড্রয়িং রুমে বসেছিল। নিশি এসে পাশে বসলো। ডক্টর, হাত ব্যথা করে, কি করব? রাজ একথা শুনে তাড়াতাড়ি হাতটা নিয়ে দেখতে লাগলো। ব্যান্ডেজ খুলে দিবে ভাবছে, তাই ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসলো। রাজ আস্তে আস্তে নিশির ব্যান্ডেজটা খুলতে লাগলো। নিশি দাঁতে দাঁত চেপে বসে আছে। ডক্টর, ব্যথা লাগে তো? একটু ব্যথা লাগবে, পরে ঠিক হয়ে যাবে। রাজ খুব যত্ন করে নিশির ব্যান্ডেজটা খুলে দিল। নিশি হাতে অল্প অল্প শক্তি পাচ্ছে। ডক্টর, আমি অল্প অল্প হাত নাড়াচাড়া করতে পারছি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, লাফালাফি করবেন না। না গো জামাই, তুমি না বললে আমি কি লাফালাফি করব? তখনই রবিন হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করলো। ম্যাম, একটা সর্বনাশ হয়ে গেছে। নিশি রবিনকে নিয়ে একটু দূরে যায়। কি হয়েছে? ম্যাম, আপনাদের পুরনো বাড়িতে সাকিবের লোকেরা আগুন লাগিয়ে দিয়েছে। কি বলছিস? তোরা কোথায় ছিলি? সরি ম্যাম, আমরা বুঝে ওঠার আগেই কি থেকে কি হয়ে গেল। তাড়াতাড়ি গাড়ি বের কর, আমি যাব। ওকে ম্যাম। নিশি তাড়াতাড়ি রুমে গিয়ে গানটা বের করে গাড়িতে চলে গেল। রাজ সোফায় বসে শুধু দেখছিল। নিশি গাড়িতে উঠে তার সকল লোকদের একত্রিত হতে বলে। নিশি নিজের বাবার স্মৃতি জড়িত বাড়ির সামনে গিয়ে কান্না করে দেয়। কত স্মৃতি জড়িয়ে আছে ওই বাড়িতে। শুধুমাত্র একটা ছেলে ওর পুরো জীবনটা ধ্বংস করলো। সাকিব, তোকে আমি এত ভয়ঙ্করভাবে মারবো তুই স্বপ্নেও সেটা ভাবতে চাইবি না। প্রস্তুত থাক, আমি আসছি। নিশি তার সকল লোকদের বলে সাকিবের উপর প্রতিটা সেকেন্ড নজর রাখতে। কি খায়, কি করে, সব। নিশি বাড়িটার ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে তার বাবার একটা চেয়ার ছিল, অনেক পছন্দের। নিশি চেয়ারটার পুরো অংশ ধরে কান্নায় ভেঙে পড়ল। রবিন পিছনে দাঁড়িয়ে দেখছিল। ম্যাম, আমাদের যেতে হবে, স্যার বাড়িতে একা আছেন। নিশি নিজের গাড়িতে উঠে বসে বারবার ফিরে বাড়িটার দিকে তাকাচ্ছিল আর কান্না করছিল। বাড়ি ফিরে চুপচাপ রুমে গিয়ে শুয়ে কান্না করছিল। রাজ অবাক হয়ে তাকিয়েছিল। মেয়েটা কান্না করে কেন? রাজ কাছে গেল। কি হলো, আপনি কান্না করছেন কেন? ডক্টর, নিশি এক হাত দিয়ে রাজের গলা জড়িয়ে ধরে কান্না করে দিল। রাজ কিছুই বুঝতে পারল না, তাই শান্ত করার চেষ্টা করলো। আচ্ছা, কি হয়েছে বলবেন তো? এভাবে কান্না করছেন কেন? কিছু হয়নি। তাহলে কান্না কেন করছেন? এমনি ভালো লাগছে না ডক্টর। ওদিকে সাকিব চেয়ারে বসে হেসেই চলেছে। এমন সময় নাইম আসলো। নাইম সাকিবের খুব বিশ্বস্ত লোক। ভাই, পাখি উড়ে গেছে। কী সব আবল তাবল বলছিস? ভাই, নিশি বিয়ে করে নিয়েছে। সাকিব নাইমের কলার চেপে ধরল। বিয়ে করে নিয়েছে মানে? কী সব বলছিস? খুন করে ফেলবো। নিশি আমার পাখি, ওর বোনকে যেমন ঠিক তেমনই ওকে আমি আমার মনের কাছে বন্দি করে রাখবো। কাকে বিয়ে করেছে ওকে শেষ করে দেয়। আগে তো পুরো কথা শুনুন। নিশি আপনারই ফুফাতো ভাই ডক্টর রাজকে, তাও আবার জোর করে। নাইমের কথা শুনে সাকিব নিশ্চুপ হয়ে যায়। কতক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো। রাজ কি জানে নিশির এসব ব্যাপারে? পুরো জানি না, তবে মনে হয় না। সাকিব ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, তাহলে এক কাজ কর, নিশির একটা ভিডিও রাজের ফোনে পাঠা আননোন নাম্বার থেকে। ওদের মধ্যে সমস্যার সৃষ্টি করতে হবে। যদি এতে কাজ না হয় সোজা পথে হাঁটতে হবে। কি বলছেন আপনি? আপনার ফুফাতো ভাইকে খুন করবেন? সাকিব কখনো নিজের জিনিস ছেড়ে দেয় না, আর এত দামি তো প্রশ্নই আসে না। যে আমার রাস্তায় আসবে তাকেই মরতে হবে। ওকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। রাজ ড্রয়িং রুমে বসে একটা উপন্যাস পড়ছিল। নিশি রুমে শুয়ে আছে। হঠাৎ করেই ফোনে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। ওপেন করতেই একটা ভিডিও দেখতে পায়, যেখানে নিশি একটা লোককে গুলি করছে। রাজের মাথা নষ্ট হয়ে যায় এটা দেখে। সঙ্গে সঙ্গে মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, ডাক্তার শুনলাম মানুষের জীবন বাঁচায়, এখন দেখি ডাক্তারের বউ মানুষকে খুন করে। রাজ প্রচণ্ড রেগে যায়। ফোনটা নিয়ে উপরে চলে যায়। নিশির রুমে ঢুকে নিশি বসেছিল। ছি ছি, তুই এতটা নিচ আমার জানা ছিল না। ভাবছিলাম তুই আমাকে হয়তো ভালোবাসিস তাই এরকম করছিস, বাট তুই তো একটা খুনি। আমার ভাবতেই ঘৃণা লাগছে। তোর মতো একটা খুনিকে আমি অল্প অল্প করে ভালোবাসছিলাম। রাজ, এরকম করছো কেন? কি হয়েছে? খবরদার, তোর এই জঘন্য মুখে আমার নাম নিবি না। ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল, কিভাবে মানুষকে রক্ষা করব, কিভাবে সুন্দর জীবন উপহার দেব। কিন্তু শেষে কিনা একটা খুনির সাথে সংসার করব। তোকে আমি ডিভোর্স দিব। তোর কীর্তিকলাপ তুই দেখ। বলেই নিশির দিকে ফোন ছুঁড়ে মারে রাজ। রুম থেকে বেরিয়ে ছাদে যায়। ফোনটা হাতে নিয়ে ভিডিওটা দেখে নিশি অবাক হয়ে যায়। লোকটা একটা গরিব মেয়েকে জোর করে বিয়ে করতে চাইছিল।
তাই ওকে মেরেছে। কিন্তু এই ভিডিও রাজকে কে পাঠালো? নিশি রাজের এমন ব্যবহারে কান্নায় ভেঙে পড়ে। তবে রাজের এমন ব্যবহার স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু রাজ তাকে একবার জিজ্ঞেস করলো না। নিশি বিশাল দুটানায় পড়ে গেল, উঠে রাজের পিছু পিছু গেল। রাজ ছাদে দাঁড়িয়েছিল, নিশি পিছন থেকে ডাক দিল। রাজ, আমার কথাটা শোনো। রাজ নিশিকে দেখে ধাক্কা দিয়ে চলে আসে। নিশি ছিটকে পড়ে যায়, কান্নায় ভেঙে পড়ে। জানি না ভালোবাসা কেন আজ আমার সাথে লুকোচুরি খেলছে। আমি জীবনে চলার পথে যাকে বেশি লাইক করতাম সে আজ আমাকে হেট করে। ভেবেছিলাম যাকে নিয়ে মনের অজান্তে স্বপ্নের নদী পাড়ি দেবো সে আজ আমাকে ঘৃণা করে। হয়তো আজ আমি তোমাকে হারিয়েছি, আর যেদিন তুমি আমাকে হারাবে সেই দিন তোমার চোখের জল রেখে যাওয়া স্মৃতিগুলো তোমাকেই স্মরণ করিয়ে দেবে। রাজ, তোমার কি একবারও আমার কথা শোনার কথা মনে হলো না? আমার কি কিছু বলার থাকতে পারে না? না চাইতে যা পাওয়া যায় তা সবসময় মূল্যহীন। তেমনি করে আমিও তোমার জীবনে মূল্যহীন, কারণ তুমি তো চাওনি আমাকে, কিন্তু আমি চেয়েছি তোমাকে। আমার জীবন আর তার গভীর প্রেম হয়তো তোমাকে পাওয়ার বাসনা করেছিল। তুমি কেন এমন করলে? কষ্ট দাও, তবে এত বেশি দিও না যা সইবার ক্ষমতা আমার নেই। দুঃখ দাও, তবে এত বেশি দিও না যা বইবার ক্ষমতা আমার নেই। আমায় এত বেশি কাঁদায়ও না যে কান্নার জল তোমায় একদিন ভাসিয়ে দিবে। তুমি বুঝবে একদিন আমাকে, সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি। ওদিকে রাজ এসে পাশের রুমটা বন্ধ করে কান্না করে দিল। সে বুঝতে পারছে না, কিন্তু কেন জানি তার আজ খুব কান্না করতে ইচ্ছে করছে। সবকিছু অন্ধকার মনে হচ্ছে। হয়তো সেও নিশিকে ভালোবেসেছিল, তবে তা প্রকাশ করতে পারেনি। যেদিন প্রথম জেনেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমি নির্বাক হয়ে তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। তুমি জানো না কি প্রচণ্ড কান্না পাচ্ছিল আমার। ইচ্ছা করছিল দৌড়ে এতটা দূরে চলে যাই যেখান থেকে আমার কান্নার শব্দ তুমি শুনবে। যদিও সে কান্না ছিল আমার সুখের, এমন কান্না আমি সারা জীবন কাঁদতে চাই। তবুও আমি বুঝে গিয়েছিলাম আমার কান্না তুমি দেখতে পারবে না। কিন্তু সবই যে একটা ভ্রম ছিল আজ বুঝতে পারছি। নিশি, কেন তুমি এই ভুল পথে পা বাড়ালে? কেন তোমার জীবনের সাথে আমাকে জড়িয়ে দিলে? কেন আমাকে কষ্ট দিলে? কেন করলে এমন? নিশি এসে রাজের দরজায় অনেক ডাকলেও রাজ খুলেনি। পরের দিন সকাল হতেই রবিন এসে জানায় সাকিবের আস্তানার খোঁজ পাওয়া গেছে। নিশি ভয়ঙ্কর চোখে বেরিয়ে পড়ে। রাজ ঘুম থেকে উঠে দেখে সে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। দরজা খুলে পুরো বাড়ি দেখলো, নিশি নেই। আমি কেন ওকে নিয়ে টেনশন করছি? কেন ওকে ভুলতে পারছি না? কি হলো আমার? নিশি গিয়ে তার লোকজন নিয়ে সাকিবের আস্তানায় আক্রমণ করে। হঠাৎ আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সবাই। সাকিবের দিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পায়ে লাগলেও কি থেকে কি হয়ে গেল। নিশি অনেক খুঁজলো, কিন্তু পেল না। নাইম সাকিবকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। শিট, আজকে তুই বেঁচে গেলি সাকিব। আমি আবার আসবো তোকে ধ্বংস করতে, প্রস্তুত থাকিস। নিশি বাসায় চলে আসে। রাজ এখনো রুমে বসে আছে। নিশি গিয়ে পাশে বসে। রাজ নিচের দিকে তাকিয়ে কিছু বলছিল, তাই খেয়াল করেনি। যখন বুঝতে পারলো উঠে যেতে চাইল, নিশি টান দিয়ে বসিয়ে দিল। রাজ চুপচাপ বসে আছে। ডক্টর, আই এম রিয়েলি সরি, কিন্তু আমি আজকে যে কথাটা বলবো সেটা বলার পর হয়তো বিশ্বাস করবে না। কি কথা? তোমার মামাতো ভাই সাকিব না ছাত্র নেতা? তা কি হয়েছে? সাকিব আসলে একজন গুন্ডা, মারাত্মক খুনি, একজন ধর্ষক। কথাটা বলতেই নিশির গালে তাপ্পড় পড়ল। নিশি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তুই তো আসলে একটা নীচ। না হলে নিজের দোষ ঢাকতে কোনোদিন অন্যকে দোষারোপ করতি না। আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না, তবে একদিন এটা প্রমাণ হবেই, আর সেদিন অনেক দেরি হয়ে যাবে। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। রাজ, আমি তোমার কাছ থেকে 2টা মিনিট সময় চাই। যদি পারো 2টা মিনিট আমার জন্য দাও, আমি তোমাকে দেখাতে চাই। প্লিজ আমার সাথে চলো। বলেই নিশি পাশের রুমে চলে গেল। রাজ পিছন পিছন গেল। নিশি তার বোনের ফিকের দিকে আঙ্গুল দিয়ে বলল, ওই মেয়েটাকে দেখছো? আমার নিঃশ্বাস, আমার অন্ধকার জীবনের একমাত্র আলো, আমার ছোট বোন। বাবা মা মারা যাওয়ার পর আমাকে দায়িত্ব দিয়ে যায় বোনটার, কিন্তু আপনার মামাতো ভাইয়ের নোংরা চোখ থেকে বাঁচাতে পারিনি আমার বোনটাকে। বলো, আমি কত সহ্য করব? ছোটবেলায় নিজের চোখের সামনে বাবা মাকে মারতে দেখলাম, সেই সব কাটিয়ে উঠতে আমার বোনের বিবস্ত্র লাশ দেখলাম। আমি তো এখন মানুষ না, আমি এক নিথর পাথর হয়ে গেছি। সেই দিনই আমার অন্তর মরে গিয়েছিল, এখন তো শুধু এটা দেহ। সেই দিনই পণ করে নিয়েছিলাম সকল অন্যায়কারীর গোমর আমি ভাঙবই, ধ্বংস করে দেব তাদের সব কিছু। বিশ্বাস করো, আমি কখনো কোনো ভালো মানুষকে কষ্ট দেইনি। অন্যায়কারীদের থামানোর জন্য অন্যায় করা লাগে না, দেশে আইনের ব্যবস্থা আছে। আইন মাই ফুট, সব টাকার কাছে বিকৃত। পায়ে ধরেছিলাম আমার বোনকে যখন ডিস্টার্ব করেছিল, তখন এলাকার পুলিশ কমিশনারের,
কিন্তু দেখছি বলে তোমার ফুফাতো ভাইকে কিছু করে নাই, সেই জন্য ধ্বংস আমার বোন। নিশির কথায় রাজ কিছুটা কষ্ট পায়। সত্যি মেয়েটার পুরো জীবনই কষ্টে কেটেছে। তাকে জড়িয়ে কিছুটা স্বস্তি খুঁজতে চাইছিল, কিন্তু সেও তো দূরে সরিয়ে দিচ্ছে। কি হবে, কি করবে, রাজ কিছু বুঝতে পারছে না। এরপর সাকিবের উপর এমন নোংরা অভিযোগ। রাজ রুমে গিয়ে শুয়ে পড়ল। নিশি জায়গায় দাঁড়িয়ে কান্না করতে লাগলো। সবাই চায় তার প্রিয় মানুষটির কাছে থাকতে, চায় কাছের মানুষটি তার প্রয়োজন বুঝুক, চায় তার যত্ন আর আদর, চায় সে খেয়াল রাখুক সব সময়। কিন্তু বেশিরভাগ মানুষেরই সে সৌভাগ্য হয় না। হয়তো নিশির ভাগ্যতে সেটা নেই। নিশি চলে আসে। পরের দিন সকাল হতেই নিশি রাজের রুমে যায়। ডক্টর, কিছু কথা আছে। বলো। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন যতটুকু বুঝেছি আমার পক্ষে আর তোমাকে কষ্ট দেওয়া সম্ভব নয়। আজ থেকে তুমি মুক্ত স্বাধীন। তোমার ইচ্ছে হলেই চলে যাও নিজের বাসায়, আমার লোকজন তোমাকে আটকাবে না। আমি কখনো যাব না তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে। চলে যাও এখান থেকে। বলেই নিশি বেরিয়ে গেল। রাজ নিশির এমন বুক ফাটা আত্মচিৎকারে নিজের বুকের মধ্যে ব্যথা অনুভব করলো। এই কয়েকদিনে সেও যে নিশিকে প্রচুর ভালোবেসে ফেলেছে। রাজ মনে মনে সিদ্ধান্ত নিল সে এখন থেকেই হাসপাতালে যাওয়া আসা করবে। রাজের মনেও সাকিবকে নিয়ে সংশয়ের সৃষ্টি হলো। রাজ ফ্রেশ হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। নিশি রুমের বেলকনিতে দাঁড়িয়ে রাজের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। রাজ সেটা লক্ষ্য করছে। রাজ গেট থেকে বের হতেই নিশি চিৎকার করে কান্না করে দেয়। যদি ভুল করে ভুলে যাওয়া যেত তবে তোমায় ভুলে যেতাম, যদি অভিমান করে দূরে যাওয়া যেত তবে তোমায় ছেড়ে যেতাম, যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেত তোমায়, তবে তোমায় ঘৃণা করতাম, যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেত তবে দু চোখের জলে সাগর সৃষ্টি করতাম, যদি আর একটিবার তোমায় কাছে পেতাম তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসাটুকু তোমাকেই দিতাম। তুমি কেন আমায় ছেড়ে গেলে রাজ? একটিবারও কি আমার কথা মনে হয়নি? যদি তুমি এটাতেই খুশি থাকো তাতে আমার কোনো সমস্যা নেই, আমিও তোমার খুশিতেই না হয় খুশি থাকবো। রাজ বাড়িতে গিয়ে বেল বাজাতেই তার আব্বু দরজা খুলে দেয়। রাজ, তুই এই সময়? তুই না মেডিকেল ক্যাম্পে গিয়েছিস? আসলে একটা কাজ পড়েছে, তাই এসেছি। বিকালে চলে যাব। রাজের মাও রাজের কাছে আসে। সবাই কিছুক্ষণ গল্প করে। রাজ নিজের রুমে গিয়ে রেস্ট নেয়। ওদিকে নাইম সাকিবকে নিয়ে একটা ছোট্ট গ্রাম্য হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ব্যান্ডেজ করে বাসায় আসে। আজকে নিশি সারাদিন কান্না করার পর বিকেলের দিকে এসে নিজের রুমে এসে বসে। ওদিকে রাজ নিজের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিশির বাড়ির উদ্দেশ্যে রওনা করে। নিশি তখন ড্রয়িং রুমে বসেছিল। হঠাৎ করে রাজের আগমনে খানিকটা অবাক হয়। কোনো কিছু জিজ্ঞেস না করে রাজ রুমে চলে যায়। কতক্ষণ বিশ্রাম নিয়ে হাসপাতালে কল করে জানায় যে পরের দিন থেকে সে আসবে। নিশি অবাক হয়ে শুধু রাজের কাজকর্ম দেখছিল। সারাদিন শেষে রাতে ডিনার করতে বসে কোনো কথা বলেনি রাজ। নিশিও আগ বাড়িয়ে কোনো কথা বলেনি। রাজ নিজের রুমে চলে যায়, গিয়ে রেস্ট নিতে থাকে। পরের দিন সকাল হতেই রাজ রেডি হয়ে নিজের হাসপাতালে যাওয়ার জন্য ব্রেকফাস্ট করতে আসে। সাদা শার্টের সাথে কালো প্যান্ট, ওপরে ডাক্তারের ইউনিফর্ম, পুরাই ওসাম লাগছে তাকে। নিশি কতক্ষণ তাকিয়েছিল। রাজ এসে কাজের লোককে ব্রেকফাস্ট দিতে বলে। ব্রেকফাস্ট করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। নিশি কোনো কথা না বলে শুধু তাকিয়ে দেখছিল। একটু পর রবিন আসে। নিশি রবিনকে রাজের দিকে খেয়াল রাখতে বলে। ম্যাম, সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা সারাদিন কি করিস? কোনো কাজের নয়। একটা ছেলে কিভাবে এত তাড়াতাড়ি পালিয়ে গেল? তাড়াতাড়ি ধরে নিয়ে আয় ওকে, যে করেই হোক। ওকে ম্যাম, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। ওকে, আর ডক্টরের দিকে খেয়াল রাখবি। ওনাকে বাইরে যেতে দিলেন কেন? সেটা কি তোকে বলবো? তাড়াতাড়ি যা। সরি ম্যাম। রাজ অনেকদিন পর হাসপাতালে আসছে, তাই সবার সাথে কথা বলে 3-4 জন রোগী দেখে কেবিনে আসে। রাজের মাথায় ব্যথা করছে। রাজ মনে মনে নিশির কথাগুলো চিন্তা করছে। তাহলে কি সত্যি সাকিব এসবের সাথে জড়িত? রাজ ফোনটা হাতে নিয়ে সাকিবকে কল করে। সাকিব রাজের ফোন দেখে কিছুটা ঘাবড়ে যায়। বয়ে বয়ে ফোনটা রিসিভ করে। সাকিব, কেমন আছিস? কেমন থাকবো? ভালো আছি। তুই এরকম তোতলাচ্ছিস কেন? না, এমনি। তুই এখন কই? আমি আর কোথায় থাকবো? বাসায়। একটু আমার হাসপাতালে আসতে পারবি? রাজের কথা শুনে সাকিবের মাথায় বাজ পড়ে। এই অবস্থায় রাজের সামনে কিভাবে যাবে? রাজ যদি সন্দেহ করে? আমি এখন কিভাবে আসবো? আমাকে তো একটু পর ক্লাবের মিটিংয়ে যেতে হবে। কোনো দরকার হলে বল, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। না, তেমন কোনো দরকার না। আচ্ছা, রাখি। রাজ ফোনটা রেখে কিছুটা টেনশনে পড়ে যায়।
সাকিবের কথা বলার স্টাইলটা কেমন যেন রহস্যময় লাগলো। রাজ বিকেলের দিকে বাসায় ফিরে ছাদে যায়। নিশি সারাদিন বিভিন্নভাবে সাকিবকে খুঁজতে থাকে, কিন্তু সাকিব গা ঢাকা দিয়েছে। নিশি বাসায় এসে কিচেনে যায়। কাজের মেয়ে শিউলি বেগম রান্না করছিলেন। ম্যাডাম, কিছু দরকার? আমাকে ডাক দিলেই তো পারতেন। না মানে তোমার স্যার কি এসেছেন? স্যার এই মাত্র আসলেন, ফ্রেশ হয়ে ছাদে গেছেন। কি বলো, এখনো দুপুরের খাবার খায়নি? আমি বলছি, কিন্তু স্যার খাবে না বলে চলে গেলেন। ও আচ্ছা। নিশি রুমে যায়। রাজের ব্যবহার অদ্ভুত লাগে তার কাছে। কিছু না বলে চলে গেল, আবার কিছু না বলেই চলে আসলো। আসার পর এরকম ব্যবহার, সবটা যেন একটা রহস্য মনে হলো তার কাছে। অবশ্য রাজ ফিরে আসতে মনের মধ্যে কিছুটা হালকা অনুভব করছে। এত কিছুর পরও রাজ যে একবারে ছেড়ে যায়নি, এটাই স্বস্তির। রাজ নিশির কথা না বলায় কিছুটা অভিমান করে, অবশ্য এতে তারও দোষ আছে। দুজন দুদিকে দুই ভাবনায় মগ্ন। ওদিকে সাকিব একটা মাস্টার প্ল্যান করছে। ছাদে দাঁড়িয়ে আনমনে এসব ভাবতেছিল রাজ। পিছন থেকে নিশি আসলো। নিশি কিভাবে কথা বলবে খুঁজে পাচ্ছে না। ডক্টর, বলো। ফিরে আসলেন যে বড়? কেন, আসলে কি কোনো সমস্যা? তা না, তবে তুমি যে আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলা, মুক্তি পাওয়ার পর কেন উড়াল দিচ্ছ না? মুক্ত করে ডানা কেটে দিলে কি পাখি উড়তে পারে? কি সব বলো? আমি আবার কখন তোমার ডানা কাটলাম? তবে একজনের কাটার সময় এসে গেছে। কার? সাকিব কাল আমার সাথে লাগতে এসেছিল, পায়ে গুলি মেরেছি, মরতে মরতে বেঁচে গেছে। আরেকবার সামনে পেলে এত ভয়ঙ্করভাবে মারবো, খুঁজেও পাবে না। রাজ নিশির কথায় আনইজি ফিল করলো। সুজা নিচে চলে আসলো। রাজের চলে আসার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো নিশি। রাজ নিচে এসে চিন্তা করতে থাকলো। অনেক রহস্য, অনেক সমস্যা, অনেক হিসেব নিকাশের সমাধান এখন তাকেই করতে হবে। ওদিকে নাইম সাকিবের কাছে আসে। ভাই, প্ল্যান তো ফেল করে গেছে। মানে কি বলছিস তুই? আরে ওরা মারামারি করার বদলে আরও একসাথে থাকছে। এবার প্ল্যান বি কাজে লাগা। এর মানে কি? যা ভাবছিস ওইটি শেষ করে দেয়। আর একবার ভেবে দেখো ভাই, তোমার একমাত্র ফুফাতো ভাই। তুই এবার মুখে মুখে তর্ক করিস। যা বলছে তাই কর। সাকিবের কাজের মধ্যে এখানে যেই আসবে তাকে ধ্বংস হয়ে যেতে হবে। ওকে ভাই, আমরা ব্যবস্থা করছি যাতে সাপ মরে বাট লাঠি না ভাঙে। দুজনেই অদ্ভুত শব্দে হেসে ওঠে। পরের দিন সকালে সাকিব নিজের রুমে বসেছিল। রাজ হাসপাতালে যাওয়ার আগে নিশির কথা পরখ করে দেখতে চাইল, তাই সুজা সাকিবের বাসায় চলে যায়। বাসায় ঢুকে সুজা সাকিবের রুমে চলে যায়। সাকিব তখন বসে বসে আপেল খাচ্ছিল। হঠাৎ রাজকে দেখে গলায় আপেল আটকে গেল। কিরে, তোর এই অবস্থা কি করে? না মানে কি মানে করছিস? পায়ে এত বড় ব্যান্ডেজ কেন? কালকে রাতে বাড়ি ফেরার সময় বাইক থেকে পড়ে গেছিলাম। আমাকে খবর দিলি না কেন? না, এত রাতে তাকে ডিস্টার্ব করতে চাইনি। রাজ সাকিবের ব্যান্ডেজটা একটু চেক করলো। কম করে হলেও 2 দিন আগের ব্যান্ডেজ। তার মানে কি নিশি? না, এটা কি করে সম্ভব? সাকিবকে আমি ছোটবেলা থেকে চিনি, ও এটা করতে পারে না। কি বিড়বিড় করছিস রাজ? না, কিছু না। আচ্ছা, এখন আমি যাই, হসপিটালে যেতে হবে। তুই ঠিক মতো ওষুধ খাবি। ওকে। রাজ বেরিয়ে আসলো। উঠানে সাকিবের বাইকটা রাখা। রাজ বাইকটার কাছে গেল, পুরো বাইকটা চেক করলো, কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই। তার মানে সাকিব এটাও মিথ্যে বলেছে। রাজের সন্দেহ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। তাই একজন লোক লাগিয়ে দিল সাকিবের পেছনে। ওদিকে রবিন আসলো বাসায়। কি খবর? সাকিবকে পেলি? না ম্যাম, তবে একটা খবর নিয়ে আসছে। কি খবর? ম্যাডাম, একটু আগে শুনলাম সাকিবের একটা ছোট বোন আছে। ওকে নিয়ে প্ল্যানটা করলে কেমন হয় বলুন তো? এভাবে একটা মেয়ের ইজ্জত লুণ্ঠন করলে ওর আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল? ম্যাম, আমি সেটা বলিনি। ওর সাথে আমরা কিছুই করব না, শুধু এনে বন্দি করে রাখবো আর ওকে ভয় দেখাবো। প্ল্যানটা খারাপ না, তবে ওকে রাখবা কোথায়? কেন, বাড়িতে? তাহলে কি ডক্টর চুপ করে বসে থাকবে? ডক্টর কেন বসে থাকবে? রাজ ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলল। রাজকে দেখে রবিন কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কি হলো? আর কিছু হবে না বলো, আমি তোমাদের সাথে আছি। রাজের কথা শুনে নিশি আকাশ থেকে পড়ল। কাছে এসে গলায় কপালে হাত দিয়ে দেখলো। ডক্টর কি সব বলছেন? আর আমি বলছি, তোমরা যে প্ল্যান করছিলা খুব সুন্দর প্ল্যান। ওকে ধরে নিয়ে আসো, এরপর সাকিব এমনিতেই আসবে। আর সাকিব যদি সত্যি অপরাধী হয় তাহলে কথা দিচ্ছি আমি তোমার পাশে থাকবো। আর যদি সে অপরাধী না হয় তাহলে ওই দিনই হবে তোমার সাথে আমার শেষ দিন। নিশির সব মাথার উপর দিয়ে গেল। নিশি রবিনকে ব্যবস্থা করতে বলে ড্রয়িং রুমের সোফায় বসে। রাজ নিজের রুমে যেতেই তার ইনফরমারের ফোন। স্যার, আমি সব খবর পেয়ে গেছি।
এত তাড়াতাড়ি সব খবর পেয়ে গেলে? আরে স্যার, এই রাজুর হাত কত উপরে তার ধারণা আপনার নেই। তো মিস্টার রাজু, এবার বলেন কি জানতে পারলেন? সাকিব ছাত্রনেতা, আর একটা পরিচয় আছে, নাইট গ্যাং লিডার, খুব ভয়ঙ্কর লোক। মন্ত্রীর সাথে হাত থাকায় মাদক ব্যবসা আর চাঁদাবাজি করে বেড়ায়, মাঝে মাঝে খুন খারাপি করে, কিন্তু মন্ত্রী সব ধামাচাপা দিয়ে দেয়। তোমার সব কথা সত্যি তো? গুলির টার্গেট মিস হতে পারে, কিন্তু রাজুর কথার কোনো মিস হবে না। রাজ ফোনটা রেখে বসে পড়ল। তার মানে নিশি যা বলেছে সব সত্যি। সাকিব আসলেই একটা খুনি। রাজ গিয়ে নিশির বেডে শুয়ে পড়ে। নিশি রুমে এসে রাজকে দেখে মুচকি হাসে। রাজের মাথার কাছে এসে চুলে হাত বোলায়। ডক্টর, রুমে যাবেন না? না, ভালো লাগছে না, এখানে একটু শুই প্লিজ। তাহলে আমি অন্য রুমে যাই। বলে নিশি উঠে চলে যেতে নিলে রাজ পিছন থেকে চেপে ধরে। অভিনয় আর কত? এবার বদলে ফেলো নিজেকে। আজ পরাজয় মেনে নিয়ে বলছি, আমি জয়ের নিশান কিন্তু আমিই পেয়েছি। কারণ মিথ্যে হলেও তো বলেছিলে তুমি ভালোবাসতে মোরে পৃথিবীর সবচেয়ে বেশি। নিশি কান্না করে দেয়। রাজ নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশি রাজের কাছ থেকে শুটার ট্রাই করছে, কিন্তু পারছে না। ডক্টর, ছাড়ো বলছি। প্লিজ, কান ধরছি, আর কখনো ভুল বুঝবো না। যতটুকু ভালোবেসেছো তার চেয়ে বেশি কষ্ট দিয়েছো, যতটুকু বিশ্বাস করেছো তার চেয়ে বেশি সন্দেহ করেছো, যতটুকু হাসিয়েছো তার চেয়েও বেশি কাঁদিয়েছো, যতটুকু স্বপ্ন দেখিয়েছো তার চেয়ে বেশি স্বপ্ন ভেঙেছো, যতটুকু কাছে টেনেছো তার চেয়েও বেশি দূরে ঠেলেছো। তবুও আজ ভুলতে পারিনি তোমাকে, হয়তো ভুলতে পারবো না কখনো। ডক্টর, আর হবে না প্লিজ। মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই, কারণ তোমাকে ভালোবাসি বলে নীরবে নিজেও কষ্ট পাই। তোমাকে মিস করবো বলে। তোমাকে যখন মিস করি তখন পৃথিবীকে এড়িয়ে চলি, কারণ তখন আমার সব অনুভূতি জুড়ে শুধুই তুমি বিরাজ করো। এভাবে সারা জীবন আগলে রাখবে তো? আমার অন্তরের অন্তঃস্থলে তোমাকে বেঁধে রাখবো আমার প্রিয় বউ। আমার স্নিগ্ধতার স্নিগ্ধময় ফিরিয়ে তুমি দেবে কি আমায়? কখনো যদি তোমাকে শুধাই, যাবে কি অদূরে চলে তুমি? যদি ভালোবাসি বলি তোমায়, আমার স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখনো হয়? না, বলো না কিছুই তুমি। যদি ভালোবাসি বলি তোমায়, আমি চাই শুধু তোমার হতে, তোমার নিঃশ্বাসে বিশ্বাসে। আবার সব কিছু তোমার হাতে। চাইলেই নিতে পারো প্রাণ আমার। একাকী নিঃসঙ্গ জীবন তোমারই করে নেবে কি আপন? তোমারই পাশে মনিরে আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছু চাই না আমি। রাজের মুখে বউ ডাক শুনে আবেগে চোখ বন্ধ করে নিশি শক্ত করে রাজকে জড়িয়ে ধরে রাজের চুলে মুখ ডুবিয়ে দেয়। ডক্টর, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। নিশি রাজের বুকে শুয়ে থাকে। পরের দিন সকালে রবিন তোমাকে ধরে নিয়ে আসে। তোমাকে রাজ আর নিশি সব খুলে বলে। যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে ওর উপযুক্ত শাস্তি ওকে পেতেই হবে। আমার এক ভাই গেলে পৃথিবীর হাজারো বোনের যদি ভালো হয় তাহলে তাই হোক। নিশি সাকিবের ফোনে তোমার বেঁধে রাখা কিছু পিক দেয়। সাকিব এটা দেখে বোনকে বাঁচাতে দৌড়ে আসে। নিশির দেয়া ঠিকানায় আসতেই নিশির লোকেরা সাকিবকে ধরে বেঁধে দেয় চেয়ারের সাথে। রাজ তার বাবাকে কল করে আসতে বলে। ততক্ষণে নিশি পাগল হয়ে গেছে। একটা রোডের টুকরো এনে বেদরক পিটাতে থাকে সাকিবকে। টেনে নিয়ে যায় মিমের রুমে। মিমের পিকের সামনে সাকিবকে গুলি করে। সাকিব ছটফট করতে থাকে। নিশি ভয়ঙ্কর অবস্থা দেখে হাসতে থাকে। একটু পর সাকিবের কানের কাছে এসে বলে, দেখ মৃত্যুর সময় কতটা ভয়ঙ্কর লাগে, কতটা কষ্ট হয়। আমার বোনটাকে তো এভাবেই শেষ করে দিয়েছিলি। নিশি বোনের পিকের সামনে গিয়ে কান্না করে। তুই সামনে থাকতে পারলি না, তবে দেখ তোর খুনিকে আমি শাস্তি দিয়েছি, তোর বোন শাস্তি দিয়েছে। মেম, তুই খুশি হসনি? বল না বোন। তখন রাজ পিছন থেকে নিশিকে জড়িয়ে ধরে। নিশি রাজকে জড়িয়ে ধরে কান্না করে। একটু পর রাজের বাবা মা চলে আসে। রাজ তার বাবা মাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে। তার বাবা মাও কোনো আপত্তি করেনি, সাদরে গ্রহণ করে তাদের বাড়ির বউকে। নিশির সবটা স্বপ্ন মনে হচ্ছে। নিশি রাজের সামনে এসে বলে, ডক্টর, আজ আমি সব দায়ভার থেকে মুক্ত। বলো কি চাও ডক্টর? তুমি আজ যা চাইবে সব দিতে প্রস্তুত। আমি চাই তুমি এভাবে ছায়া হয়ে আমার জীবনে থাকো, আর প্লিজ এসব ছেড়ে দাও। নিশি নিজের গানটা ভেঙে ফেলে রাজকে জড়িয়ে ধরে। তোমার কথা রাখলাম, এবার আমার কথা রাখো। কি কথা বলো? আমি একটা হাসপাতাল বানাতে চাই, যেখানে সব গরিব লোকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সেখানে কি আমাকে হেল্প করবা? আমি আমার সর্বস্ব দিয়ে কাজ করব। নিশি আর রাজ রাজের বাবা মায়ের সাথে বাসায় চলে আসে। দুপুরে বাবা মায়ের সাথে খেতে বসেছে। রাজের মা রাজকে খাইয়ে দিচ্ছে। নিশি তাকিয়ে আছে। রাজের মা তার মুখের সামনে ধরল। নিশি রাজের মায়ের দিকে তাকালো। কি
কিরে চেয়ে কি দেখছিস, হা কর। নিশি চুপ করে খেয়ে নিল। খাওয়া শেষে রাজের মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাজের মা নিশিকে বলে, কি হয়েছে, কান্না করছিস কেন? এভাবে আমার আম্মু হয়ে থাকবে তো? আমি তো তোর আম্মুই। তাহলে আব্বু কি দুষ করলো? আমাকে কি আব্বু মানাবে না? সবাই হেসে উঠল। রবিনকে দিয়ে সব সম্পত্তি খরচ করে একটা হাসপাতালের কাজ শুরু করলো নিশি। রাতে রুমে আসতেই রাজ নিশিকে কুলে তুলে নেয়। ডক্টর কি হলো? আমার না প্রেম প্রেম পাচ্ছে। ও মা, তাই? আমার ডক্টরের প্রেম প্রেম পাচ্ছে? পাচ্ছে তো। তো এখন কি করতে হবে তার বউকে? বুঝো না? আমি তো বুঝি না। দাঁড়াও আমি বুঝাচ্ছি। রাজ নিশিকে খাটের মধ্যে ফেলে দেয়। রাজ নিশির দিকে এগুতে থাকে। নিশির হার্টবিট চরম পর্যায়ে পৌঁছে গেছে। রাজের গলা শক্ত করে জড়িয়ে ধরল। হারিয়ে গেল ভালোবাসার রাজত্বে। প্রায় 6 মাস পর নিশির হাসপাতালের কাজ শেষ। আজ উদ্বোধন। ওদিকে নিশি 3 মাসের অন্তঃসত্ত্বা। রাজ প্রতিটা মুহূর্ত রুটিন করে কাজ করে। বিকাল হতেই রাজ নিশিকে ধরে গাড়িতে বসায়। বাড়ির সবাই মিলে হাসপাতাল উদ্বোধন করেন। রাজের বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। রাজ নিশিকে সবটা ঘুরিয়ে দেখালো। বাসায় এসে রাতে শুয়ে আছে। রাজ নিশির পেটে মাথা দিয়ে শোনার চেষ্টা করছে বাবুর স্পন্দন, কিন্তু নিশি এটা দেখে হাসতে হাসতে শেষ। এই হাসো কেন? নিশি আরো জুড়ে জুড়ে হেসে দেয়। এই এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি কি রকম ডক্টর? 3 মাসে কি বাবুর রেসপন্স বোঝা যায়? সবারটা না গেলে আমার বাবু স্পেশাল, তারটা বোঝা যায়। দাঁড়া আমি বলছি বাবু কি বল। রাজ নিশির পেটে গভীর এক চুমু দেয়। নিশি শিহরণে স্পন্দনে আবেশিত নয়নে রাজের মুখের দিকে তাকিয়ে আছে। রাজ কান লাগিয়ে বলছে, জানো বাবু কি বলে? কি বলে? বলছি বাপিকে আম্মু আদর করে না কেন? তাহলে তো বাবুও ডক্টরের মতো দুষ্টু হবে। না আমার বাবু খুব মিষ্টি হবে। তুমি তোমার কথা উইথড্র কর। ওকে। নিশি হাত বাড়ালো। রাজ নিশিকে শক্ত করে জড়িয়ে ধরল। এভাবেই পার হোক সত্যিকারের ভালোবাসার হাজারো বছর। ভালোবাসা এক এমন অনুভূতি যা জীবনের প্রতিটি অধ্যায়কে রঙিন করে তোলে। এটি কোনো নির্দিষ্ট সংজ্ঞায় বাঁধা যায় না, কারণ ভালোবাসা নিজেই এক মুক্তির নাম। আমাদের অনুভূতির গভীরে এমন কিছু স্পর্শ এনে দেয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার জন্য সব কিছুই করতে চাই, এমনকি ছোট ছোট ত্যাগেও আনন্দ খুঁজে পাই। ভালোবাসার মধ্যে এমন এক শক্তি আছে যা মানুষকে বদলে দেয়, নতুন করে ভাবতে শেখায়, জীবনের অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হলো এটি শর্তবিহীন। সত্যিকারের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, তাকে শুধু দুজনের অন্তরের মিলন। একে অপরকে হাসি কান্না সুখ দুঃখ সব কিছুতে অংশগ্রহণ করতে চাওয়াই ভালোবাসার মূল সৌন্দর্য। ভালোবাসা মানে শুধু একসঙ্গে সময় কাটানো নয়, বরং পাশ থেকে একে অন্যের সফলতা ব্যর্থতা এবং সকল আবেগ ভাগাভাগি করা। এতে বন্ধনের একটি গভীরতা তৈরি হয় যা কোনো অবস্থাতেই ভাঙা যায় না। ভালোবাসা এমন এক অনুভূতি যা কখনো পুরনো হয় না, বরং সময়ের সাথে সাথে আরও গভীর এবং মধুর হয়। এই মধুরতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। যেখানে ভালোবাসার স্পর্শে আমরা নিজেরাই নতুন রূপে জেগে উঠি। প্রতিটি ভালোবাসার গল্প এক অনন্য সৃষ্টি যা আমাদের হৃদয়ে অমর হয়ে থাকে। ভালোবাসা জীবনের সেই আলো যা অন্ধকারে পথ দেখায়, সুখ দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকে। সঠিকভাবে এই ভালোবাসাকে ধরে রাখতে পারলে জীবন হয়ে ওঠে সত্যি সুন্দর ও অর্থবহ। তো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন নিজের ভালোবাসার মানুষটিকে। ধন্যবাদ।